বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। আরে চিরঞ্জিতের বিখ্যাত সেই ডায়লগ শুনিসনি তুই? এই বলে অনেক মজার কিছু বলে ফেললেন। এই ভেবে অনেক উচ্চ সুরে হেসে উঠল মামা। আমি মোবাইল স্ক্রিন থেকে চোখটা সরিয়ে মামার দিকে তাকালাম। এই কথাটা আগে অনেকবার শুনলেও আমার কাছে সবচেয়ে নিম্নমানের ও জঘন্য কথা লাগে এটা। মামা আমার দিকে তাকিয়ে আছে আমার মুখ থেকে উত্তরের আশায়। আমি বললাম, নীলা এই বাড়িতে বউ হয়েছে বলে ভুলে যাও কেন? ও তো কারো বাড়ির মেয়ে। তুমি আমাকে নীলাকে ছেড়ে দিতে পরামর্শ দিচ্ছ? মামা আরও অনেক কিছু বলবে আমি জানি, কিন্তু আমি মামাকে আর সেই সুযোগ দিলাম না। উঠে গেলাম। বাসায় আজ বেশ থমথমে পরিবেশ। এমন পরিবেশ আজ বেশ কিছুদিন ধরেই হচ্ছে বাসায়, কিন্তু আজ ভয়ঙ্কর রূপ নিল। আমি উকি মেরে দেখলাম নীলা রান্নাঘরে আনমনে সবজির তরকারিটা নেড়ে যাচ্ছে। আমি গেলাম, ও বুঝলো, কিন্তু ফিরে তাকালো না। শুভ্র গোলাপি গালটা তামাটে হয়ে গেছে। আর কেউ না বুঝুক, আমি জানি শুকনো কান্নার ডাক এমনই হয়। আমি মায়ের রুমের দিকে গেলাম। মা খাটে হেলান দিয়ে পাও লম্বা করে মাথায় দু হাত দিয়েই শুয়ে আছে। আমি গেলাম, বুঝতে পারলো, কিন্তু কিছুই বলল না। আমি চুপচাপ পকেটে হাত দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের আকাশি কালারের শার্ট আর অ্যাশ কালারের ফর্মাল প্যান্টটা এখনও গায়ে আছে। কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে বেঞ্চে গিয়ে বসলাম। সিগারেট খাওয়ার অভ্যেস নেই, তাও আজ হাতে নিলাম। আমি পলাশ, আমার কোনো ভাই বোন নেই। আমি মায়ের অনেক আশার ফল। আমাকে হাই স্কুল পর্যন্ত মা স্কুলে নিয়ে আসতো। কোচিং গেলে 2 ঘন্টা বাইরে ফুটপাতে পেপার বিছিয়ে গরমে পাখা করে বসে থাকতো। আমি মানা করতাম, কিন্তু মা শুনতো না, কারণ বড় রাস্তা পার হতে হতো স্কুলে কোচিংয়ে যেতে গেলে, যেখানে সারাক্ষণ গাড়ি চলতো। আমিও খুব মা ভক্ত ছেলে ছিলাম। পড়ালেখায় ভীষণ ভালো ছিলাম, শান্ত। তাই যখন কেউ আমার প্রশংসা করত, মায়ের চোখে মুখে হাসির প্রভা ছড়াতো, তা যেন মায়ের নিজের প্রশংসার মতোই। গর্বে মায়ের মাথা উঁচু হয়ে যেত। কলেজ ভার্সিটি শেষ করে ভালো কোম্পানিতে জবে ঢুকলাম। এরপর শুরু হলো সবার নানান কথা। আমাকে এখনও কেন বিয়ে দিচ্ছে না মা? চলে আর কতদিন? আমার মা বলতো, আমার সোনার টুকরো ছেলের জন্য তেমন সোনার টুকরা তো মেয়েও লাগবে। আমার কোনো পছন্দ ছিল না, তাই মা তার পছন্দ মতো সুন্দরী, শিক্ষিত, ভদ্র পরিবারের ভালো মেয়েটা বেছে নিয়ে এলো তার ছেলের জন্য। আমি বলেছিলাম, ছোট তো মেয়ে। মা বলেছিল, খারাপ কি তাতে? আমি যখন প্রথম নীলাকে দেখলাম, তখন হলুদ জামাই শুভ্র চেহারায় নীলাকে যেখানে পরীর মতো লাগছিল। এর পছন্দ চিরকালই ভরসা, কিন্তু এ যেন ভাগ্য পেলাম আমার। যখন একে দেখলাম, মনে হলো একে ছাড়া আর কেউ আমার জন্য জন্মই নেয়নি। যখন ওর হাত আমার হাতে দেওয়া হলো বিয়ের আসরে, তখন ভাবলাম ওর সব সুখের অনুভূতিগুলো এখন আমার দায়িত্ব। প্রথম রাতে যখন ওকে বুকে নিয়েছিলাম, মনে হলো আমাকে ভেদ করে কোনো দুঃখ ওকে ছুঁতে পারবে না। প্রমিস করেছিলাম। তো সংসার হতে বড় ভিন্ন কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি যে কোন সম্পূর্ণ মেয়েটা বউ হতে অকর্মা আর তর্ক করা বেয়াদপে পরিণত হয়ে গেল। প্রথম প্রথম কিছু ভুল করলে আমি বুকে টেনে নিলে বুকে আশ্রে ধরে কান্না করত। কখনো জিজ্ঞাসা করিনি যে কি হয়েছিল, কার দোষ, কি করলে আর কখনো শুনতে হবে না এইসব কথা। অফিস থেকে এসে স্বাভাবিকভাবে রুমে গিয়ে ফ্রেশ হতাম। মায়ের ধারণা আগে আমি নীলার কথা শুনে আসি, তাই মা যখন নীলার অপরমন্যাতার গল্প শোনায়, আমি নির্বাক হয়ে থাকি। আমার আর নীলার পরিবার একই লেভেলের হলেও আমাদের দুজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন।
নীলার বাবার বদলির চাকরি, তাই একা একাই থাকতেন বাইরে। নিজের কাজ আর ঘরের কাজ করার অভ্যেস আছে ওনার। বিয়ের পর যখন নীলার বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম নীলার বাবা ছাদ থেকে ওদের কাপড় এনে ভাঁজ করে রাখতো, এমনকি নীলার আন্ডারগার্মেন্টসগুলোও। আমি দেখে লজ্জা পেয়েছিলাম। নীলা নির্বিকার ছিল, কারণ এটা ওদের স্বাভাবিক ব্যাপার। নীলার মা আগে চাকরি করতেন, কিন্তু পরে ছেড়ে দিয়েছিলেন। নীলার মার ধারণা গেস্ট আসলে ভালো করে 2-3 পদের রান্না করা, যেন সবাই সব কিছু টেস্ট করতে পারে, করে খেতে পারে সবগুলো। কিন্তু আমাদের বাসায় গেস্ট আসলে খাওয়া হোক না হোক, টেবিল ভরে যেন পঞ্চব্যঞ্জন রান্না থাকে। এ নিয়েও মায়ের সমস্যা। নীলাকে সুযোগ পেলে কথা শুনিয়ে দেই। নীলার ভাই আকাশও অনেক সময় কাজ করে ওদের বাড়িতে দেখেছি। এমন অনেক দিনও হয়েছে যে খাওয়া শেষে থালা বাসনগুলো আকাশ পরিষ্কার করে। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, তুমি বসে রয়েছো আর ওই সব করছে? সে আমাকে উত্তর দিল, কি হয়েছে, সমস্যা কি, এটাই তো ওর ডিউটি। তাই নীলা একদিন রান্না বসিয়ে গোসল করতে গেল। আমার বাবাও এখানে বসেছিল। নীলা আমার বাবাকে বলে গেল, বাবা আর 2-3 মিনিট পর চুলাটা অফ করে দিয়েন। বাবা হ্যাঁ না কোনো উত্তর দিল না। ইচ্ছে করেই চুলাটা অফ করলো না, কারণ এটা নাকি নীলার বেয়াদবির পরিচয়। নীলা যখন পুরো গন্ধ পেল, দ্রুত এসে চুলাটা অফ করলো। বাবা নীলাকে দেখে পিছনে হাত দিয়ে উঠে চলে গেল। নীলার সেই দৃষ্টি পরিবারে নিজেকে আপন করতে না পারার চরম সাক্ষী ছিল। তাই নীলাও কখনো কোনো সুযোগ ছাড়তো না মাকে কথা শোনাতে। নীলার এক্সাম, তাই আমাকে ওর 2টা সালোয়ার আর এপ্রন আয়রন করতে দিল আমার শার্টের সাথে দোকানে দেওয়ার জন্য। আমি দরজায় গিয়ে আবার চেক করলাম, নীলার একটা আন্ডারগার্মেন্টস পেলাম তার মধ্যে। দরজা থেকে চিৎকার করে বললাম, কি গো, তোমার এটা চলে এলে তো, নিয়ে যাও। নীলা হাতে কলম নিয়ে এসে দ্রুত আমার হাত থেকে চিনিয়ে নিয়ে লুকিয়ে ফেললো ওড়নার নিচে, আর কঠিন চোখে তাকালো আমার দিকে। আমি বুঝলাম না কেন। তখন মা সিরিয়াল দেখতে দেখতে নড়ে চলে বলল, বাসায় সব নির্লজ্জ এনে তুলেছি, অন্যদেরও বানাচ্ছে। বাবা কি যেন একটা করতে করতে একটা তাচ্ছিল্যের হাসি দিল, আর মায়ের কথাই সায়ও দিল। নীলার চোখ রক্তবগ্ন হয়ে গেল। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। দোষটা আমার ছিল, কারণ আমি কিছু না বলে তো রেখে আসতেও পারতাম। কিন্তু আমি বুঝালাম নিজেকে দোষটা নীলার, কারণ ও কেন দেখে দিল না। অফিসের পিকনিক, আমি মাকে বললাম, পরশু পিকনিক, সকাল 9টায় বেরোবো কিন্তু। নীলা সেদিন সকালে উঠে স্নান করে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ রেডি করে, নীল শাড়ি পরে ভেজা চুলে চোখে কাজল লাগিয়ে ছোট্ট ক্লিপ পরে চলে এলো। মাকে বললাম, আমরা বের হচ্ছি মা। মা বলল, জানা, পারমিশন তো নিচ্ছিস না, বউকে নিয়ে বের হচ্ছিস, জানতে এসেছিস কেন? মা, এই আবার কেমন কথা? সেদিন তো বললাম, আর বিয়ের পর পিকনিকে বউ সহ যাব, এটাই তো স্বাভাবিক। তো আমি মানা করছি নাকি? যা। আমি রুমে এসে দেখলাম নীলার ভাঁজ ভাঙা শাড়ি খাটের উপরে, ভিজা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চুলের ক্লিপ খুলে গেছে, কাজল ছড়িয়ে গেছে গালে। আমি বললাম, কি গো, তুমি সব খুলে ফেললে কেন? দেরি হচ্ছে তো। নীলার চোখ আবার রক্তবর্ণ। নাক খেঁচিয়ে বলল, সকাল থেকে যখন সব রেডি করে দিচ্ছিলাম তখন মুখে কুলো পেটেছিল কেন, এখন কেন মানা করছে? মা শুনে ফেলল। আমি মানা করলাম কখন? দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাদের জন্য যদি কোনো কিছু শান্তি মতো করা যায়। মা, তোমার এখন এটা কি বলার দরকার ছিল? আর নীলা, মা তো মানা করেনি। তোমাদের জন্য যদি কোনো কিছু শান্তি মতো করা যায়, দূর, আর ভালো লাগে না বলে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। এক শুক্রবার বাসায় ভালো কিছু রান্না হলো। নীলার ভাই আকাশও এসেছিল। দুপুরের খাওয়া শেষে আমি তো রুমে ঘুমাতে গেলাম। নীলাকে বেশ ক্লান্ত লাগছিল, তাই আকাশ থালা ধুয়ে দিচ্ছে। তা দেখে মার শুরু হয়ে গেল, তুমি না পারলে আমায় বলতে, ভাইকে দিয়ে কাজ করায় কি বোঝাতে চাও আমরা সব অকর্মণ্য?
আকাশ বলে যাচ্ছে, মাসি দিদি বলেনি, ওর শরীরটা খারাপ লাগছিল, তাই আমি করে দিচ্ছিলাম দিদিকে, এটা কোনো ব্যাপার না। মা আরও জোরে চিৎকার করতে লাগলো, খারাপ লাগছে তো আমায় বলতো। নীলা এবার চুপচাপ এসে সব ধুতে লাগলো। মা বলল, সরো, আমি ধুয়ে দিচ্ছি। নীলা সরছে না, এটা ওর বেয়াদবি মেনে নিল মা। আমি কান উঁচু করে শুনে আবার শুয়ে পড়লাম। ওরের ঘুমকে নষ্ট করে। আমার ছেলে হলো তুলতুল, তার রামরেখা নিয়েও পরিবারে আবার মন কষাকষি। নীলাদের বাড়ি থেকে দেওয়া হলো নামগুলো, সেগুলো নাকি অর্থহীন, আর মা বাবার দেওয়া নামগুলো বড্ড সেকেলে। মূল ঘটনা হলো আজ দুপুরে মামা এসেছিল, নীলা কাজে ব্যস্ত, আমি অফিসে। বাচ্চা মা সামলাচ্ছে, তাও ওকেও তো খাওয়াতে হচ্ছে। আলোর ঘুম হয়নি, তাই আজ গেস্ট আসায় ভীষণ বিরক্ত নীলা। ভালো করে নমস্কারও করলো না মামাকে, একবার নাস্তা দিল, রান্না করতে গেল আবার চা নাস্তা চাওয়া। এই তরকারি প্লেটগুলো পরিষ্কার করতে করতে পাকা কলার খোসাগুলো কখন ফ্লোরে পড়ে গেছে বুঝতে পারিনি। বাবা কিছুক্ষণ পর এখান দিয়ে যেতে যেতে বলল, কাজের কোনো সৌন্দর্য নেই, এখানে পাকা কলার খোসা ফেলেছ যাতে ইচ্ছে করে আমরা পড়ি। নীলার চুলায় মরিচের জাল উঠছিল, তাই ফিরে এসে বাবাকে বলল, বাবা আপনি চাইলে তো নিজেও খোসাটা তুলে ফেলে দিতে পারতেন, এত কথার কি আছে। মামা বলে উঠল, বাড়ি ছেলেদের কাজ করাতে চাও, তার উপর শ্বশুরের মুখে তর্ক করছো। মা বলে উঠল, ওর মার মতো ওরে বেরোতে চাই আর কি, জামাই আর ছেলেকে দিয়ে বাড়ির কাজ করাই, আমার ঘরে তো এসব হবে না। নীলা আরও ক্ষেপে উঠল, আমার মা বেড়াই না, ঘরের ছেলেদের শুধু পুরুষ না বানিয়ে মানুষ বানাই, আপনার মতো না, হীনমনের মহিলা কথাকার। এরপর কেউ কারো কথা ফেলতে দিচ্ছে না, সমান তালে তিনজনে কথার উত্তর দিয়ে যাচ্ছে। পর্যায়ে মা বলল, বের হয়ে যাও আমার ঘর থেকে। নীলা বলল, আমি নিজে থেকে আসিনি এ ঘরেই, সমাজ নিয়ে 5 জন নিয়ে তারপরে এসেছি, যেতে হলে 5 জনকে ডেকে এনে জামাই নিয়ে তারপরে যাব। তখন আমাকে জরুরি তলব, আমি অফিসের কাজ ফেলে দিলাম। আমাকে বলা হলো আমি কি চাই, মা নাকি বউ। বিকাল হয়ে আসছে, গাছের পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নীলাও ব্যাগ গুছিয়ে ফেলেছে, এখন শুধু আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি হে বললে সাথে যেতে হবে, আর না বললেও তুলতুলকে নিয়ে বের হয়ে যাবে। বাসার রুমে সবাই আছে, মা খাটে বসে আছে, বাবা আর মামা সোফায়। নীলা রুমে পর্দার পাশে দাঁড়ানো, ওর চোখ মুখ নির্বিকার। আমি অপরাধীর ভঙ্গিতে সবার মাঝে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছে না। আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলাম, মা, নীলা, তোমাদের দুজন থেকে কোনো একজনকে বেছে নেওয়ার অধিকার আমার নেই, সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। কিভাবে তা বলছি, এখন সে অধিকার তোমাদেরকে আমায় বেছে নেবে। তার আগে আমার কিছু কথা বলার আছে। মা, প্রথমে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ঘরে একটা মেয়ে চেয়েছিলে, কিন্তু তাকে ঘরের বউ থেকে মেয়ে বানিয়ে তোমায় দিতে পারলাম না। আমি নীলাকে সাহায্য করিনি তোমাকে বোঝার জন্য। আমি ওকে বলিনি তুমি যখন বলো সন্ধ্যায় চুল ছেড়ে রেখো না, তুমি ওকে খোটা না, তুমি ওকে বোঝাচ্ছ। মা, আমি ওকে বলিনি যে তুমি চেষ্টা করেছিলে কিন্তু বাবা তোমার কোনো কাজে সাহায্য করতো না, আমি তোমার 7 রাজার দন, তাই তুমি আমাকে দিয়ে এইসব করাওনি। এটা আমাদের নিয়ম, তার মানে এই না যে বাবা কখনো তার দায়িত্ব অবহেলা করেছে। এদিন যখন নীলা বড় মাছের পিসটা নিয়েছিল, তখন তুমি তাকে বললে পলাশ বড় মাছের পিসটা খাই। নীলা আবার রাখতে গেলে বলেছিলে খাও খাও, একটু হাতে আবার রেখো না। এখন নীলার কান্নাটা বুঝে আমি ওকে বোঝাইনি যে তুমি কতবার আমাকে মেরেছিলে একটু হাতে কোনো জিনিস রাখতে গেলে। সারাদিন শেষে বাসায় এলে যখন, তুমি ছিলে আমার সকল কথার জুড়ি, সব ছিল তোমাকে জানানো, আমি ছিলাম তোমার একমাত্র জানালা। সরি মা, আমি তা করিনি। নীলা, আমি তোমার কাছে অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি প্রথমে তোমার ছোট ছোট মন খারাপগুলো শুনিনি, শিখিয়ে দেইনি কিভাবে তোমাকে আর এসব কথা শুনতে হবে না।
কি করলে? মা উচ্চস্বরে হেসে ওঠে। কি করলে বাবা? পুরনো কথার বাক্স খুলে। তোমার ছোট ছোট ভুলগুলো অপরাধ হওয়ার আগে নিজে বলে তা বুঝিয়ে দিইনি। আমি তোমার আর মার সম্পর্কটা কখনো স্বাভাবিক করতে চেষ্টাই করিনি। যেখানে তোমার শরীরটা খারাপ লাগলে বলতে পারতে, মা আমার শরীরটা খারাপ লাগছে, আপনি এটা করেন তো প্লিজ। এই সহজ ব্যাপারটা তোমাদের মনের দূরত্ব এত জটিল করে তুলেছে। সেদিন আকাশের থালা ধোয়ায় মায়ের চিৎকার করাটা কত স্বাভাবিক ছিল, তোমার চুপ থেকে আবার তা করতে থাকার রাগ অভিমানটা কত জটিলতা ছিল, আমি তা বুঝতে পারিনি যে। তাই আমি তোমাদের মধ্যে অপরাধী। এখন মা তুমি যদি বলো আমি তোর জন্য সব বিসর্জন দিয়ে এত বড় করেছি, ওই বউ ছেড়ে দে। আমি ছেড়ে দেব মা, কিন্তু আমাকে তুমি আর সংসারই করতে পারবে না। কারণ তোমার পছন্দের সর্বগুণ সম্পন্ন মেয়ে যখন এই সংসার ছাড়তে হবে, তখন আমি আর কোন সর্বগুণ সম্পন্ন মেয়ে এনে অকর্মণ্য বানাতে পারবো না। আমাকে দিয়ে হবে না। নীলা তুমি যদি বলো আমাকে, তুমি আমার বউ, আমাদের বাচ্চা আছে, এই তোমার অধিকার আছে, আমাকে তোমার সাথে যেতে হবে, আমি বাধ্য। কিন্তু আমার কাছ থেকে তুমি কোনো অধিকার রাখতে পারবে না। কারণ যে ছেলে মা বাবা একা রেখে যাবে, তার কাছে তুমি কোনো মূল্যবোধ আশা রাখতে পারো না। এখন তোমরা বলো আমাকে কিভাবে ভাগ করতে চাও? আমার মুখের হাসি বুকের শান্তিটা নীলার সাথে বিদায় করে আমায় রাখতে চাও? কি নীলা আমায় সারা জীবনের আত্মগ্লানি নিয়ে মাথা নুইয়ে জীবন্ত মূর্তি বানিয়ে নিয়ে যেতে চাও সাথে? কেন আমাকে বলা হচ্ছে মা আর বউ? কেন মা আর বউর মধ্যে অপশন থাকবে, যখন মা আর বউকে ছাড়া জীবন অসম্পূর্ণ? কেন ওদের মধ্যে না কি শব্দটা আসবে? তোমরা বলো কিভাবে বাক করবো এই ভগ্নাংশ? একটানা কথাগুলো বলে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। সবার চোখে জল গড়িয়ে একাকার। এক্ষুন নীরবতা। তাই যেন সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে, ধূপের সুবাস আসছে। কিছুক্ষণ পর মা গলা খেকিয়ে বলল, তোমার মামা চলে যাবে তো? একটু ময়দা গুলিয়ে আর আদা ছেঁচে লুচি বানাও, কি পারবে তো? নীলা চোখের পানি মুছতে মুছতে হেসে বলল, এক্ষুনি করে আনছি মা। উড়ন্ত বেলুনকে হঠাৎ ফুটো করে দিলে যেমন করে ফুস করে মাটিতে পড়বে, আমি তেমন করে বসে পড়লাম মায়ের পায়ের কাছে। এর কুলে মাথা রেখে এতক্ষণে তালমাতাল শরীরটাকে সামলাচ্ছি। মা মাথায় হাত বুলিয়ে বলছে, যা অফিসের কাপড়গুলো সেরে আই। আমি রান্নাঘরে গেলাম। নীলা লুচি বেলছে, আমি গিয়ে জাপটে ধরলাম ওকে বুকে। কারো মুখে কথা নেই, তো আমার বুকটা যেন গরম কোনো তাওয়ায় এক টুকরো বরফ ছাড়লো কেউ। ছেদ ছেদ করে গলে যাচ্ছে সবটা, সব জলে প্রাণী হয়ে গেল। এখন যেন অনেক দিনের অপ্রকৃত পুকুরে শান্ত জল কোনো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে।